একটা নির্বাচন সেটা কি শুধুই হার জিতের একটা মামুলি গল্প নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে থাকে? আসুন আজ আমরা আমবাসার বিধানসভা কেন্দ্র নিয়ে একটু গভীরভাবে ভাবি। এমন একটা কেন্দ্র যেখানে ভাবুন একবার, মাত্র 493টা ভোটের এদিক ওদিক একটা গোটা দলের ভাগ্য লিখে দিয়েছে। তো এটা শুধু একটা রেজাল্টের বিশ্লেষণ নয়, এটাকে আমরা একটা কেস স্টাডি হিসেবে দেখতে পারি, একটা রাজনৈতিক কামব্যাকের কেস স্টাডি। কিভাবে এত অল্প ব্যবধানের একটা হারকে ভবিষ্যতের জয়ের একটা ব্লুপ্রিন্টে বদলে ফেলা যায়? চলুন সেই রাস্তাটাই খোঁজার চেষ্টা করা যাক। শুধু এই একটা সংখ্যা 493, কিন্তু বিশ্বাস করুন এই সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে একটা গোটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ভবিষ্যতের চাবিকাঠি। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। এই যে ব্যবধানটা দেখছেন, এটা খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু এটাই একটা টার্নিং পয়েন্ট। এই হারটা আমাদের বাধ্য করছে ডেটা দিয়ে খুঁটিয়ে দেখতে যে ঠিক কোথায় ভুলটা হয়েছিল, কেন এই নির্ণায়ক বদলটা ঘটল। এটা শুধু একটা হার নয়, এটা আসলে একটা সিগন্যাল। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে এগোব। প্রথমে সমস্যাটা বুঝব, তারপর তার কারণগুলো গভীরে গিয়ে দেখব, আর সব শেষে ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরির চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথম ধাপে চলে এসেছি। সেই মূল প্রশ্নটা হলো, এত কম ভোটের ব্যবধানে কিন্তু এত বড় একটা হার, এটা কিভাবে হলো? এর গভীরে যেতে হলে সবার আগে আমাদের আমবাসাকে চিনতে হবে। আমবাসা হল ত্রিপুরার একটা উপজাতি অধ্যুষিত গ্রামীণ কেন্দ্র। এখানের ভোটাররা কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ সচেতন, যেটা এখানের অসম্ভব ভোটের হার দেখলেই পরিষ্কার বোঝা যায়। এখানের মাটিকে যদি না বোঝা যায় তাহলে রাজনীতির আসল খেলাটা ধরা প্রায় অসম্ভব। ঠিক যেমন কোনো ফসল ফলানোর আগে মাটির চরিত্র বুঝতে হয়, রাজনীতিতে সফল হতে গেলেও কিন্তু এলাকার মানুষের গঠন, তাদের মনটা বোঝা খুব জরুরি। চলুন আমবাসার এই রাজনৈতিক মাটির গঠনটা একটু বিশ্লেষণ করে দেখি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ত্রিপুরা উপজাতি সম্প্রদায় মানে দেববর্মা, চাকমা, রিয়াংয়ের মতো গোষ্ঠীগুলোই এখানে সংখ্যাগরিষ্ঠ। বলা যায় তারাই এখানে নির্ণায়ক শক্তি। তাদের সমর্থন ছাড়া এখানে জেতা প্রায় অসম্ভব। একটা সময় ছিল যখন এই ভোট ব্যাংকটা বামপন্থী দলের দিকেই থাকত, কিন্তু সাম্প্রতিককালে সেই সমীকরণটা অনেকটাই বদলে গেছে। এবার 2023 সালের কিছু সংখ্যা দেখা যাক। প্রায় 90% ভোট পড়েছে। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় আমবাসার মানুষ কিন্তু রাজনীতি নিয়ে উদাসীন নন, একেবারেই না। তারা খুব সচেতনভাবেই তাদের রায়টা দিয়েছেন। তার মানে এই যে ফলটা আমরা দেখছি, এটা ভোটাররা আসেননি বলে হয়নি, বরং তারা এসেছেন এবং তাদের আনুগত্য মানে সাপোর্ট বদলে ফেলেছেন। এটাই আসল কথা। এবার আমরা সমস্যার আরও গভীরে যাব। সিপিআইএমের ভোট শতাংশে যে পতনটা আমরা দেখছি, সেটা কিন্তু একদিনে হয়নি। এটা একটা লম্বা 10 বছরের ক্ষয়ের গল্প। এই ক্ষয়টা আমাদের বুঝতে হবে। এই টাইমলাইনটা দেখে একবার তাকান। ছবিটা একেবারে জলের মতো পরিষ্কার। 2013 সালে যেখানে প্রায় একছত্র জয় ছিল, সেখান থেকে 2023-এ সোজা তৃতীয় স্থানে নেমে আসা, মানে এক দশকে প্রায় 20% ভোটের পতন। এই সংখ্যাগুলো শুধু কিছু পরিসংখ্যান নয়, এগুলো আসলে রাজনৈতিক জমি হারানোর একটা বাস্তব দলিল। প্রশ্ন হলো, এই যে ভোটগুলো কমে গেল, সেগুলো গেল কোথায়? এই চার্টটা সেই উত্তরটাই দিচ্ছে। টিপ্রমথার মতো নতুন রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে। টিপ্রমথা খুব সফলভাবে উপজাতীয় পরিচয় আর গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে একটা জোরালো আবেগ তৈরি করতে পেরেছে, যা চিরাচরিত ভোট ব্যাংকটাকে ভেঙে দিয়েছে। আর ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার ফলেই সিপিআইএম তৃতীয় স্থানে চলে গেছে। আসলে সংখ্যার পেছনের আসল কারণটা হল গল্পের বদল, মানে রাজনৈতিক আখ্যানের পরিবর্তন। একটা সময় ছিল যখন শ্রেণীভিত্তিক রাজনীতি, জমির অধিকার, সামাজিক ন্যায় বিচার এইসব বিষয়গুলোই প্রধান ছিল। কিন্তু এখন পরিচয়ভিত্তিক রাজনীতি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আর এই নতুন গল্পের ভিড়ে সিপিআইএমের পুরনো বার্তাটা যেন তার ধার হারিয়ে ফেলেছে। দেখুন, ভোটের হার জিতকে কিন্তু মাটির বাস্তব সমস্যা থেকে আলাদা করে দেখলে চলবে না। এবার আমরা দেখব কিভাবে শাসনের কিছু ব্যর্থতা সরাসরি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেছে এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে গড়ে তুলেছে। কারণ দিনের শেষে ভোটটা তো ব্যক্তিগত অভিজ্ঞতারই একটা প্রতিফলন। ডেটাকে মানবিক চেহারায় দেখতে চাইলে এই একটা বাক্যই বোধহয় যথেষ্ট। অনেক ভোটারের কাছে নির্বাচনটা কোনো বড় আদর্শের লড়াই নয়, বরং তাদের কাছে লড়াইটা হলো এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের। সরকার যখন এই একদম প্রাথমিক চাহিদাটাই মেটাতে পারে না, তখন বিশ্বাসে চির ধরতে বাধ্য। এই তালিকাটা দেখুন একবার। এখানে কোনো জটিল ব্যাপার নেই। এগুলো মানুষের দৈনন্দিন জীবনের একেবারে মৌলিক সমস্যা: জল, রাস্তা, জমি, চাকরি।
এই চাহিদাগুলো যখন পূরণ হয় না তখন শাসকের উপর অসন্তোষ তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। দেখুন, গণতন্ত্রের মূল কথাটা কি? ব্যক্তির মর্যাদা, তাই না? আর এই মর্যাদার সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে কিছু অধিকার, যেমন সরকারের কাছ থেকে ন্যূনতম পরিষেবাগুলো পাওয়ার অধিকার। যখন মানুষের কথা শোনা হয় না, যখন তাদের দরকারি জিনিসগুলো অবহেলা করা হয়, তখন তো সিস্টেমের ওপর থেকে ভরসা উঠে যেতে বাধ্য। যে কোনো সুস্থ আলোচনা, যে কোনো পাবলিক ডিসকোর্স এই মাটির বাস্তবতার উপর দাঁড়িয়েই হওয়া উচিত। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম, কিন্তু এই যে অভিযোগগুলো, এগুলো শুধু হতাশার কারণ নয়, এগুলোই আসলে ঘুরে দাঁড়ানোর সুযোগের দরজাও খুলে দেয়। সমস্যাটা বোঝা হয়ে গেছে, এখন সময় হলো সমাধানের দিকে তাকানোর। চলুন এবার একটা ঠোস কার্যকরী কৌশলের দিকে নজর দেওয়া যাক, যা এই পতনকে রুখে দিয়ে একটা জয়ের রাস্তা দেখাতে পারে। আমরা যে কৌশলটা নিয়ে আলোচনা করব তার নাম চতুর্মুখ মতবাদ। এটা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে আমরা দেখব নির্বাচনে জেতার জন্য শুধু ভোট চাইলেই হবে না, সংগঠনকে মজবুত করতে হবে, মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য গল্প পৌঁছে দিতে হবে, আর হাতে যা সম্পদ আছে তার সঠিক ব্যবহার করতে হবে। এই 4টি দিকই সমান গুরুত্বপূর্ণ। এই সোয়াট বিশ্লেষণটা একটু ভালো করে দেখা যাক। একদিকে যেমন দলের শক্তি হল তার বামপন্থী ঐতিহ্য আর নিবেদিতপ্রাণ কর্মীরা, তেমনি দুর্বলতা হল উপজাতিদের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব। তবে বর্তমান শাসকের ব্যর্থতাকে কাজে লাগানোর একটা বিরাট সুযোগও কিন্তু সামনে রয়েছে। আবার একই সঙ্গে টিপ্রামথার মতো নতুন শক্তির উত্থান আর ক্ষমতাসীন দলের বিপুল সম্পদ একটা বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি কঠিন, কিন্তু অসম্ভব নয়। যে কোনো কৌশলকে বাস্তবে রূপ দিতে গেলে একটা সময়ভিত্তিক পরিকল্পনা দরকার। এই D90 কাউন্টডাউনটা ঠিক সেই কাজটাই করে। প্রতিটি ধাপের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যা ধীরে ধীরে প্রচারের গতি বাড়াবে আর সাধারণ মানুষের অভিযোগকে কেন্দ্র করে এগোবে। এবার আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি। একটা ভালো পরিকল্পনা তখনই সফল হয় যখন সেটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে আজকের যুগের যোগাযোগ কৌশল পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আসলে পরিকল্পনা আর তাকে কাজে লাগানোর মধ্যে যে ফাঁকটা থাকে, সেটাই কিন্তু হার আর জয়ের মধ্যে ব্যবধানটা তৈরি করে দেয়। আজকের যুগে ডিজিটাল প্রচার ছাড়া জেতা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য আর বিরোধীদের ভুল তথ্যের মোকাবিলা করার জন্য একটা স্মার্ট ডিজিটাল স্ট্র্যাটেজি দরকার। হোয়াটসঅ্যাপ, ছোট ছোট ভিডিও রিলস আর ফ্যাক্ট চেকিং, এগুলো এখন প্রচারের অবিচ্ছেদ্য অঙ্গ। আধুনিক প্রচারের ডেটার ব্যবহার হবেই, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভোটারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব। ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী যে কোনো যোগাযোগের ভিত্তি হতে হবে স্বচ্ছতা আর সম্মতি। ভোটারদের বিশ্বাস অর্জন করতে হলে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করতেই হবে। পরিশেষে এই 493 ভোটের ব্যবধানকে একটা শেষ কথা হিসেবে না দেখে একটা সুযোগ হিসাবে দেখা উচিত। এই ব্যবধান ডেটা, শৃঙ্খলা আর মানুষের প্রতি আসল দায়বদ্ধতা দিয়ে পূরণ করা সম্ভব। আসল প্রশ্নটা ক্ষমতার নয়, প্রশ্নটা হলো ইচ্ছাশক্তির। সেই রাজনৈতিক সদিচ্ছাটা কি আছে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাক।